أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছিলাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানীর করেসপন্ডেন্সের মধ্যে, এবং সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে আমরা সফট স্কিল এবং হার্ড স্কিলের মাঝে ডিফারেন্সের কথা বলেছি এবং কোনটা বেশি এফেক্টিভ। এবং আমি বলছিলাম যে সফট স্কিল হচ্ছে বেশি এফেক্টিভ, যেটা বেসিক্যালি এখানে সুলাইমান আলাইহিস সালাম করেছেন। সুলাইমান আলাইহিস সালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে সফট স্কিল অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে। তো সেটা আমি আরো আমাদের সমসাময়িক সময়ের উদাহরণ দিয়েছি, কিন্তু আরেকটা যেটা আমি বলি যে এটাকে বলে হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, ইন্টেলেকচুয়াল ওয়ার। হ্যাঁ, তো আমরা মুসলিমরা মানে আমরা যখন বলি যে হ্যাঁ আমরা হচ্ছে অস্ত্র শস্ত্র বা এই জিনিসগুলোতে আমরা হচ্ছে আমাদের শত্রুদের চাইতে পিছিয়ে আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে বেশি আসলে পিছিয়ে আছি হচ্ছে সফট স্কিল বা এডুকেশন বা বুদ্ধিবৃত্তিক দিক থেকে, ইন্টেলেকচুয়াল ওয়ার্ডে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। যেমন ধরেন আপনার যে কলোনিয়াল, মানে আমি একটু আমাদের কলোনিয়ালাইজেশনের ইম্প্যাক্টের কথা একটু বলি। যে আপনারা সবাই জানেন যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো বিভিন্ন দেশের কলোনি ছিল, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কলোনি ছিল, আমরা ছিলাম হচ্ছে ব্রিটিশদের কলোনি। তো এখন দেখেন যে ওরা ব্রিটিশরা কিন্তু আমাদেরকে ছেড়ে গেছে, ঠিক আছে। আমরা ওদের কাছ থেকে স্বাধীনতা দিবস হিসেবে স্বাধীনতা উদযাপন করতেছি। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে আরো এক ধাপে যখন পাকিস্তান থেকে স্বাধীন হলো সেটাকে উদযাপন করতেছি। কিন্তু আমরা দেখেন যে ওরা আসলে কি রেখে গেছে, ওরা কিন্তু রেখে গেছে হচ্ছে এডুকেশন সিস্টেমটা, এবং এমন ভাবে তারা রেখে গেছে যে আমরা কিন্তু এখনো ব্রিটিশ অ্যাকসেন্ট, মানে আমরা কিন্তু এখনো ইংলিশে কথা বলাটাকে এক ধরনের স্মার্টনেস ভাবতেছি। হ্যাঁ, তাহলে ওদের ভাষাকে আমরা স্মার্টনেস ভাবতেছি, ওদের কালচারকে আমরা স্মার্টনেস ভাবতেছি। এবং একটা লম্বা সময় পর্যন্ত এই যে ধরেন সিলেটিরা যারা ঈদে যায়, সিলোটি ব্রিটেনে যারা যায়, তারপর একটা লম্বা সময় দেখা গেল আচ্ছা প্রবাসী পাত্র দেখলে আমাদের মানে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি এরকম মানে আমি যেহেতু ইউএসএ তে থাকি সেহেতু আমি দেখছি যে আচ্ছা ছেলে আমেরিকাতে থাকে, এটাই ছেলের বৈশিষ্ট্য। তারপরে মানে এই যে এইভাবে মানুষজন পাগল হয়ে চলে আসে আমেরিকাতে, এসে মানে মানে দেশে খুব ভালো ভালো পজিশনে ছিল এমন মানুষেরা হয়তো বা আমেরিকাতে এসে তারা করবে, মানে তারা হচ্ছে ওয়ালমার্টে এসে কাজ করবে। হ্যাঁ, এখন আমি বলতেছি না যে ওয়ালমার্টে এসে কাজ করাটা বা এই ধরনের সুপার শপে কাজ করাটা ছোট কোনো কাজ, কিন্তু আমি বলতেছি যে ক্রেভিংটা কোন পর্যায়ের, যে দেশের অনেক প্রেস্টিজিয়াস ভালো ভালো পজিশন রেখে এসে মানুষ এই ধরনের কাজ এখানে করতে মানে দ্বিধাবোধ করতেছে না, তা বলবো না। অফকোর্স তাদের কষ্ট হচ্ছে বা তাদের খারাপ লাগতেছে, কিন্তু তারপরও দে আর টেকিং দিস ডিসিশন। এই যে একটা এবং আমি সবসময় বলি যে দেখেন এই যে ফর্সা মানুষের প্রতি বা ফর্সা মেয়েদের প্রতি স্পেশালি আমাদের এই যে আমাদের একটা ন্যাক, সেটা কেন আমরা যদি চেক করি তাহলে আমরা দেখবো যে আমাদের প্রভুরা ফর্সা ছিল। হ্যাঁ, সাদা চামড়া। আপনি যদি সেই সময়ের ঈদেরকে দেখেন সাহেব, তাহলে আমাদের যারা প্রভু তাদের যা গায়ের রং, সেই গায়ের রংটাকে আমরা সুপারিয়র গায়ের রং ভাবতেছি, ঠিক আছে। বাট দেয়ার ইজ নো মানে 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 সাদা রং যে কালো রঙের চাইতে খারাপ বা ভালো সে জিনিসটা তো কোথাও লেখা নাই। ইটস অল অ্যাবাউট মানে ইটস আ পারসেপশন, তাই না? এখন এটা আমি বলতেছি, এবং এই জিনিসটা শুধু যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে তা না। আলজেরিয়া, দ্যাটস অ্যানাদার মুসলিম কান্ট্রি। আলজেরিয়া বহুদিন হচ্ছে ফ্রান্সের কলোনি ছিল, ঠিক আছে। তো একবার একটা লেকচারে আমি শুনতেছিলাম যে ধরেন যাদের দাদারা ফ্রেঞ্চদের সাথে যুদ্ধ করছে, যে মানে দে গেভ আপ এভরিথিং। তারা আমাদের দেশেও এরকম বহু আপনি স্যাক্রিফাইস শুনবেন যে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য স্বদেশী আন্দোলন বা যে কোনো একটা কিছু, প্রচুর স্যাক্রিফাইস তারা করতেছে যে আমার নেক্সট জেনারেশন যেন ভালো থাকে, অথবা আমার নেক্সট জেনারেশন যেন মানে মুক্ত থাকে এইটা থেকে, এই চিন্তাটা থেকে। কারণ আমি হয়তো আমার মানে লাইফ দিচ্ছি,
অথচ আমার নেক্সট জেনারেশনের, আমার নাতি নাতনিদের হয়তো টার্গেট হইতেছে, লাইফের মোটো হইতেছে যে কিভাবে সে ফ্রান্সে গিয়ে সেটেল হইতে পারে। তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমি চাচ্ছি যে ফ্রান্স থেকে মুক্ত করা, আমার নেক্সট জেনারেশনকে ফ্রান্স থেকে মুক্ত করার জন্য আমি আমার মানে আমি আমার লাইফ দিয়ে দিচ্ছি হয়তো বা, আই এম ফাইটিং উইথ দ্য ফ্রেঞ্চ সোল্ডার্স। সেখানে আমার নেক্সট জেনারেশন হচ্ছে ফ্রান্সে যাওয়াটা কি লাইফের সাকসেস মনে করতেছে। এইগুলা কখন হয়? এগুলা হয় তখন আপনি সফট স্কিলে আপনি সুপারিয়র হন, আপনি এডুকেশন সিস্টেমটাকে করাপ্ট করে রেখে গেলেন। তারপরে হচ্ছে আপনি এডুকেশন সিস্টেমটা আপনি করাপ্ট করে রেখে গেলেন, অথবা আপনি মানে এই নানান এই যে এগুলা, হ্যাঁ, মানে তাদের মানসিকতাটার উপর একটা ইম্প্যাক্ট রেখে গেলেন। তখন দেখা যাবে যে আমি যদি আপনার সামনে নাও থাকি, আপনি আমার অনুগত প্রভু হয়ে থাকবেন। বা এই যে লিগাল সিস্টেম গুলা, হ্যাঁ, আপনি অনেক কিছু দেখবেন যে হ্যাঁ আমাদের দেশের অমুক হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা ল, তমুকই হচ্ছে ল, ব্রিটিশ ল, এরকম এরকম। আচ্ছা, এখন তারপরে আমাদের সময়ে, আমাদের জেনারেশনের ক্ষেত্রে, সফট স্কিলের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং কিভাবে হচ্ছে। তারপরে যেমন আমার যেমন একটা জিনিস যে আপনি যখন টেকনোলজির ব্যাপারে আপনার যখন আইডিয়া না থাকবে মুসলিমদের, তখন যদি আপনি রুলার না হন, ইউ উইল বি রুলড। ঠিক আছে? এই যে ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুকের যে অ্যালগোরিদম, এই যে আমি এরকম প্রচুর মানুষজনদেরকে দেখতে থাকি যে তারা এই যে বিভিন্ন যে গেমস গুলো হয় ফেসবুকে, হোয়াট ইজ ইউর অমুক বয়সে তুমি তোমার চেহারা কেমন দেখতে চাও, তারপরে এটা ওইটা, তারপরে যে মানুষের যে ট্রেন্ড হিসেবে ইনফরমেশন দিতে থাকে, কোথায় গেছে, কোথায় খাইছে, এখান থেকে যে ফেসবুক ইনফরমেশন গেইন করতে থাকে। এবং আপনারা দেখবেন যে ট্রাম্পের সময়ে ফেসবুকের বিরুদ্ধে এটা আসছিল, অভিযোগ আসছিল নির্বাচনের আগে, ফেসবুক হচ্ছে ডাটা সেল করছে। সো এটার ফলে কি হয়, আপনি যখন আমার ব্যাপারে অনেক কিছু জানবেন, তখন আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চিন্তা করে দেখেন যে আমরা বলি না যে বাচ্চার আচরণ আমরা প্রেডিক্ট করতে পারি কেন, মা বাবারা, যে আমি ওকে ইনস অ্যান্ড আউট চিনি। আমরা অনেক সময় বলি না যে আমি ওকে আগাছে গোড়া চিনি, ইনস অ্যান্ড আউট চিনি। এবং যখন আমি কাউকে চিনি, তখন আমার কিন্তু তাকে ম্যানিপুলেট করা সহজ। সো ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এরা এই কাজগুলা করে। এবং আমি লাস্ট এই টপিকে যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা জিনিসও আমি খুব অবাক হতাম যে একটা জিউইশ ওয়েবসাইট ছিল, যারা হচ্ছে যে সমস্ত হচ্ছে ইসলামকে নিয়ে হচ্ছে মানে আপনার উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তাদের ওয়েবসাইটটা ভরা ছিল। তা আমি যখন মানে প্রথম দিকে আমি ইসলাম করি, তারপর আলহামদুলিল্লাহ আইইউ তে পড়াশোনা করছি। তো আইইউ তে পড়ার ফলে একটা জিনিস যেটা হয়েছে যে মানে আমি খুব ভালো মানে এই অনলাইন জগতের এটা আমি বুঝি যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমাকে আপনি 4 থেকে 5 মিনিট সময় দিবেন, সেটা কি জিনিসপত্র দেখে বা দেখে বলতে পারবো যে এটা কি প্রচার করতেছে, বা এরা কোন মানে মোটামুটি এটা কি একটা রিলায়েবল ওয়েবসাইট কিনা, এটার ব্যাপারে আমার একটা প্রাথমিক ধারণার সুযোগ হয়। ঠিক আছে? মানে একটা প্রাথমিক আইডিয়া করার মতন একটা যোগ্যতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো তখন যেটা হইতো যে আমি করতাম, ধরেন আমি একটা দিলাম, ধরেন মানে একটা কিছু দিয়ে, আমি ধরেন কোন একটা কোশ্চেন দিয়ে আপনি যদি সার্চ দেন, সবসময় ওই ওয়েবসাইটটা আসতো, পার্টিকুলার ওয়েবসাইট। তো ওটা তো জিউসটা লেখা, তারপরে আমি দেখতাম যে আমার অনেক ফ্রেন্ডসরা যারা একটা টাইম পরে আছে, আমার মোটামুটি আমার হয়তো বা কিছুটা একটা ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে, যাচ্ছে ঠিক আছে সানিয়াকে জিজ্ঞেস করা যায়, তারা আমাকে যখন কনফিউশনটা বলতো যে সানিয়া এই জায়গায় দেখলাম এটা, অমুক জায়গায় দেখলাম এটা, হোয়াট ইজ দ্য রাইট পার্সপেক্টিভ, তখন তারা আমাকে সবসময় ওই ওয়েবসাইটটার রেফারেন্স দিত যে অমুক জায়গায় দেখলাম ওইটা। কেন এটা? কারণ হচ্ছে যে আপনি যখন একটা জিনিস নিয়ে সার্চ দিবেন, ফার্স্টেই ওই ওয়েবসাইটটা আসতো।
এক নম্বরে এটা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে ফার্স্টে যেটা আসতেছে মানুষ এটা ক্লিক করবে। এখন কথা হচ্ছে ফার্স্টে ওয়েবসাইটটা কেন আসতো, এই যে মানে জিনিসগুলোকে কন্ট্রোল করা, ঠিক আছে, যে আপনি একটা জিনিস একটা ওয়েবসাইট যতবার ভিজিট হবে তত এটা সামনে আসবে। তো ওদের একটা পেইড এজেন্ট থাকে, একটা না অনেকগুলো থাকে, এটা একটা জব। তাদের কাজ হচ্ছে লাইক দেয়া, ওটা হিট করা, এমনি ঢোকা, কমেন্ট করা বা হোয়াট এভার করে 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 ওটাকে আপনি উপরে নিয়ে আসবেন। তো অথচ যখন আপনি এই ব্যাপারে আপনি নাইভ হবেন, আপনার এই দুনিয়ার ব্যাপারে কোনো আইডিয়া থাকবে না, তখন আপনার কাছে মনে হবে এই ওয়েবসাইটটা নিশ্চয় অনেক রিলায়েবল, সেজন্য এত মানুষ এটা ভিজিট করছে বা কিছু একটা। তো এই ব্যাপারগুলো আমাদের জানাটা, মানে আমি সবসময় মনে করি যে দুনিয়াটা কোথায় যাচ্ছে আর আমরা মুসলিমরা কোথায় আসি, হ্যাঁ, মানে ইটস আ হিউজ থিং আর কি। যাই হোক, আমরা এখন অনেক বাইরের কথা বললাম। তো আমার মনে হয় যে আমরা যদি টপিকে আসি, তাহলে টপিকটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম সফট স্কিল ব্যবহার করলেন। উনি চিঠি দিলেন, সেই চিঠিতে উনি অডিয়েন্স বুঝে প্রথমে বললেন এটা সুলাইমানের পক্ষ থেকে, এরপরে উনি আল্লাহর নামের কথা বললেন এবং বললেন যে তুমি শক্তি প্রদর্শন করো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে ইটস আ ফিউটাইল এফোর্ট, তুমি শক্তি প্রদর্শন করে তুমি পারবা না, ঠিক আছে। এই চিঠিটা পাওয়ার পরে, এটা যেহেতু সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে আসছে, তো এই জিনিসটার তারা এটার গুরুত্ব দিল। তো রানী বিলকিস যেটা করলো সেটা হচ্ছে যে সে হচ্ছে শুরা করলো, পরামর্শ দিল, হ্যাঁ, এবং বলছে যে তোমাদের সাথে পরামর্শ না করে আমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না। তো এখন এই জিনিসটা আমাদের বোঝাটা খুব জরুরি যে আমরা ধরেন আমরা অনেক শুরার কথা ধরেন আমরা বলতেছি, ঠিক আছে, আমরা বলতেছি, তো সেইটা আপনার শুরার কথা বলতেছি, আমাদের বোঝা উচিত যে শুরার ব্যাপারটা হচ্ছে যে একটা বা একাধিক ভয়েস থাকা উচিত, হুজ ভয়েস উইল বি দ্য লাস্ট সে, ঠিক আছে। মানে এই জন্য ইসলামে এই হাইরার্কির জিনিসটা কিন্তু আছে, আপনি ডিসকাস করবেন কিন্তু লাস্ট সে কার হবে সেটা আমাদের ঠিক থাকতে হবে। তো এখানে ওরা বলতেছে যে আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, মানে ব্যাপারটা হচ্ছে যে সে যে বলতেছে যে তুমি শক্তি প্রদর্শন কইরো না, বশ্যতা স্বীকার করো, আমরা এত দুর্বল না যে আমাদেরকে বশ্যতা স্বীকার করতে হবে, আমরা ফাইট করতে পারি এবং আমরা পিছপা হব না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন, ঠিক আছে, আমাদেরকে কি আদেশ করবেন। আচ্ছা, সো আজকে এইটুকুই আপুরা, আমরা সময় যেহেতু পার হয়ে যাচ্ছে সেহেতু আমরা এটা নিয়ে কথা বললাম, নেক্সট পর্বে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।